আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আজ আমাদের অতিথি হিসেবে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম। জনাব মাহবুবুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের বর্তমান যে সময় চলছে, অর্থনীতি এবং ব্যবসা বাণিজ্য সবকিছু মিলিয়ে আমরা কিছুটা চাপে রয়েছি। বাংলাদেশে আসলে এরকম চাপে অতীতে আমরা খুব একটা দেখতে পাইনি। সেখানে আপনারা সামনে বাজেট ঘোষণা হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের শুরুতে আপনার কাছ থেকে এই বাজেটে বেসরকারি খাতের যে প্রত্যাশা, সে প্রত্যাশার জায়গা থেকে আপনার কাছ থেকে জানতে চাই। এই বাজেট যাতে একটা ব্যবসা বান্ধব গণমুখী বাজেট হয় সেটা নিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। বিভিন্ন সংগঠনগুলোর যে সমস্ত প্রপোজাল সবগুলো অ্যাকোমোডেট করে আমরা কিন্তু সামারাইজ করে আমরা কিন্তু এই প্রপোজালটা এনবিআরকে সাবমিট করেছি, আমরা মাননীয় অর্থমন্ত্রীকে দিয়েছি। তা আমরা আশা করি যে অবশ্যই একটা ইকোনমিক্যালি যদি সাস্টেইন করতে হয় একটা লং টার্ম পলিসি দরকার। 2026 সাল আমরা এলডিসি গ্রাজুয়েশন থেকে যেহেতু আমরা পার হয়েছি, 2026 সাল থেকে একটা চ্যালেঞ্জ আছে। আমরা যে কোনো দেশে আমাদের পণ্য ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে আমাদের একটা চ্যালেঞ্জ হবে। আমরা শুল্ক সুবিধা পাবো না, যে কারণে এইগুলি আমাদের মাথায় আছে। এই যে 26 সালে আসলে আমাদের যেই চ্যালেঞ্জটা হবে, অনেক সুবিধা আমরা পাবো না বিভিন্ন জায়গায়, বিশেষ করে ইউরোপের মার্কেটগুলোতে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সরকার নগদ সহায়তা তুলে দেওয়ার কথা বলছে। সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এখন থেকে কি প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীদের দিক থেকে, বিশেষ করে আমাদের রপ্তানি বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রে? দেখুন, এটা ঠিক যে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই। সুখবর হলো 29 সাল পর্যন্ত কানাডা আমাদেরকে সুবিধাটা দিয়েছে এবং ইউরোপও সেই সুবিধাটা দিতে যাচ্ছে। তোমরা আমরা ইউএসএতে যেটা ব্যবসা করি সেটা কিন্তু আমরা কম্পিটিটিভ মার্কেট দিয়ে কাজ করি। কাজেই আমি মনে করি যে এখানে আমাদের কমপ্লায়েন্স সক্ষমতা বাড়াতে হবে এবং দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য এই বাজেটে যদি আরও বেশি করে সুযোগ দেওয়া হয়, দেশীয় শিল্প কীভাবে সেফ হবে, তাহলে কিন্তু আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে না। এটা 7 to 8 বিলিয়নের একটা প্রবলেম হবে, তবে আমার মনে হয় না যে আমরা এই সক্ষমতা কাটিয়ে উঠতে পারবো। আমাদেরকে ওই চ্যালেঞ্জ নিতে হবে। অবশ্যই চ্যালেঞ্জ নিতে হবে। সেখানে আপনি যেটি বলছিলেন যে দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে, আমরা যদি দেখি যে গত 3 বছরের বাজেটে কিন্তু দেশীয় শিল্পে আমদানি বিকল্প শিল্প তৈরি করার ক্ষেত্রে কিন্তু এনবিআর বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, শুল্ক ছাড় দিয়েছে দেশীয় শিল্পগুলোকে। সেই জায়গাতে এইবার আসলে রাজস্ব আদায়ের তো একটা চাপ কিন্তু এনবিআর প্রতি বছর থাকে, আমরা এইবারও কিন্তু সেটির থাকবে। এবং এইবার যেহেতু ব্যবসা সংকোচন হয়েছে অনেক ক্ষেত্রে, রপ্তানি কমেছে, আমদানি কমেছে, ব্যবসায়ীরা সেভাবে নতুন বিনিয়োগে যেতে পারেনি, সেখানে রাজস্ব আদায় তো নিশ্চয়ই একটা বড় চ্যালেঞ্জ হবে। সেই জায়গাটাতে আপনারা যেহেতু সরকারের রাজস্ব আয়ের বড় অংশ যোগান দিয়ে থাকেন, ব্যবসায়ীরা নতুন করে চাপ পড়বে কিনা আপনাদের উপর, বিশেষ করে ব্যবসার উপর? কস্ট অফ ডুইং বিজনেস তো যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট বাড়েছে, অবশ্যই বাড়বে। তারপরে ডলার ইম্পোর্ট, যেহেতু ডলার রেট বেড়েছে সেখানেও বেড়েছে। তবে যেহেতু ডলারের রেটটা এখন 117 টাকা, এক্সপোর্টটা আমার মনে হয় এক্সপোর্টটা হয়তো ভালো হবে, কারণ যেহেতু সে কস্টটা কিন্তু এখন কমবে এবং তার ডলার আমার রেমিটেন্সটা সে বেশি পাবে। এখানে এই জায়গায় কিন্তু আমাদের কাজ করতে হবে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন। আমরা একটা পণ্যের উপর নির্ভর করে আমরা চলতে পারি না। এই জায়গাতে আমাদেরকে সিরিয়াসলি কাজ করতে হবে। আমাদের জুটটা এক্সপোর্ট বাড়াতে হবে, লেদার সেক্টরকে বাড়াতে হবে, আমাদের ফার্মাসিউটিক্যাল বাড়াতে হবে, আমাদের হস্তশিল্প বাড়াতে হবে, আমাদের লাইট ইঞ্জিনিয়ারিং বাড়াতে হবে, আমাদের কৃষিকে বাড়াতে হবে। এই এক্সপোর্ট করতে গেলে আমাদেরকে কোল্ড চেইন ব্যবস্থা করতে হবে এবং এক্সপোর্ট করে আমরা একটা বৈদেশিক মুদ্রা পাবো। এই জায়গায় পিপিপির মডেলে কাজ হইতে পারে, সরকারি বেসরকারি অংশীদারের ভিত্তিতে কোল্ড চেইনগুলি হইতে পারে, কোল্ড স্টোরেজগুলি হইতে পারে। এখানে আমার মনে হয় একটা বড় সুযোগ সম্ভাবনা কথা। এই জনাব মাহবুবুল আলম, আপনার কাছে আবারও ফিরবো, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, ফিরবো একটু পর, সাথে থাকুন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম।
জনাব মাহবুবুল আলম, আবারও স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনার কাছে এই পর্যায়ে জানতে চাই যে এই যে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনারা সবসময় অভিযোগ করে থাকেন রাজস্ব কর্মকর্তাদের বিরুদ্ধে এবং কাস্টমসের ভোগান্তির কথা বলে থাকেন, সেইটি কি আপনি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা? ব্যবসার ইজ অফ ডুইং বিজনেসের কথা আপনি বলছিলেন সেখানে, এবং সরকারের যে রাজস্ব আদায় বাড়ানোর ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে আরও বেশি রাজস্ব দেওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয়, এটিকে আপনি বড় বাধা হিসেবে দেখছেন? উপজেলা লেভেলে এখন অনেক বড় বড় ব্যবসায়ী আছে, বলে যে জেলা লেভেলগুলো এখন অনেক ভালো। আমার মনে হয় যে এখানে এনবিআর এর লোকবল বাড়িয়ে যদি গ্রামের এই সমস্ত জায়গায় যায়, উপজেলা লেভেলে যায় অন্তত আপাতত, যাদের ঋণের সক্ষমতা আছে, ঋণ নেওয়ার সক্ষমতা আছে, তাদেরকে এই ট্যাক্স নেটের আওতায় আনা দরকার। কাস্টমসের যে এইচএস কোড আমরা বলেছি, এইচএস কোডের যে সমস্যা, এই এইচএস কোডের সমস্যার কারণে অনেক ব্যবসায়ী মাল ইম্পোর্ট করার পরে তাকে কিন্তু পেনাল্টি দিতে হয়। পেনাল্টিটা মিনিমাম 200 to 400%। এটা একটা বড় ধরনের পেনাল্টি। এই পেনাল্টি দিতে গিয়ে অনেকে নিঃস্ব হয়ে যায়, অনেক ব্যবসায়ী ব্যবসা করতে পারে না। তো এই জিনিসগুলো উইং সিচুয়েশান, এনবিআরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে, ব্যবসায়ীদেরকেও পজিটিভ মাইন্ডে আসতে হবে, যাতে হয়রানি মুক্ত ব্যবসা করা যায়। আর আমরা অটোমেশনের কথা বলেছি, আমরা গ্রিন চ্যানেলের কথা বলেছি, যে ব্যবসায়ী 50 বছর থেকে ব্যবসা করে, এনবিআর নোস হিম, তাকে চিনে, তো সেই লোকটা যদি তার মালটা আসার পরে যদি তাকে গ্রিন চ্যানেলে পার করে দেয়, তার টাইম এবং কস্ট দুটাই বাড়ে। আমি একটু ব্যাংকিং সেক্টরের দিকে আসতে চাই, যে বাংলাদেশের এখন সবচেয়ে দুশ্চিন্তার নাম হচ্ছে ব্যাংকিং খাত। এই ব্যাংকিং খাতের উপর নির্ভর করে কিন্তু বাংলাদেশ আজকে বেসরকারি খাত এতটা এগিয়েছে, বাংলাদেশের অর্থনীতি উন্নত হয়েছে, কিন্তু এই ব্যাংকিং খাতের এখনকার যে দুরবস্থা, ব্যাংকের তারল্য সংকট, খেলাপি ঋণ বাড়ছে এবং সুশাসনের অভাব দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, এইটিকে আপনারা কিভাবে এই মুহূর্তে দেখছেন? এবং এই যে ব্যাংকিং খাতে যে তারল্য সংকট, এটি ব্যবসা বাণিজ্যে বিশেষ করে বিনিয়োগকে কিভাবে বাধাগ্রস্ত করছে? ব্যাংক ছাড়া বড় ব্যবসা করা যাবে না, কিন্তু পৃথিবীর কোনো দেশে ব্যাংক থেকে লোন নিয়ে কেউ ইন্ডাস্ট্রি করে না। লোনটা পুঁজিবাজার থেকেই ইন্ডাস্ট্রির টাকাটা সংগ্রহ করে। আপনি ইন্ডাস্ট্রি করলেন, পুঁজিবাজারে দিলেন, পুঁজিবাজার থেকে টাকাটা নিয়ে আপনি ডিভিডেন্ড দিলেন। দুর্ভাগ্যবশত আমাদের দেশে সেই কালচারটা গ্রো করে নেই। ব্যাংক তো আপনাকে একটা ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারে, কিন্তু আপনাকে 10 বছর 15-20 বছরের জন্য তো আপনাকে মেশিনারি ক্যাপিটাল। কিন্তু আমাদের ব্যবসায়ীরা কেন অনেক বেশি লোন নিচ্ছে এবং ব্যাংকও তাদেরকে দিচ্ছে, এখানে এই প্রতিষ্ঠানকে অনেক বেশি লোন দিচ্ছে। এই কালচারটা যেহেতু আমাদের এখানে আছে, এই কালচারটাই হচ্ছে, যে কারণে আমাদের এটি আসলে সমস্যাটা কোথায়? আপনি নিজেও তো একটা ব্যাংকের সাথে আছেন, 1 জেনারেশন 2 জেনারেশনের পরে 3 জেনারেশনের পরে দেখেন যে এগুলি নিয়ে অনেক প্রবলেম হয়। এই কারণে এই প্রবলেমটা আমাদের দেশে বেশি। তবে ব্যাংকের অবশ্যই আমার মনে হয় যে ব্যাংকগুলির যেটা তারল্য সংকট আছে, এটা কীভাবে আরও ঠিক করা যায় তার জন্য কাজ করা দরকার। বাংলাদেশ ব্যাংক সাম্প্রতিক যেই উদ্যোগটা নিয়েছে ব্যাংকিং মার্জারের ক্ষেত্রে, বেশ কিছু ব্যাংক এর মধ্যে সম্মতিও হয়েছে যে তারা একসাথে মার্জ করবে। এটি কি আপনার কাছে মনে হয় যে ব্যাংকের যে স্বাস্থ্য ভালো করার ক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোকে আসলে সহায়তা করবে? মার্জার পৃথিবীর অনেক দেশে আছে, হয়, এটা স্বাভাবিক, কিন্তু ফোর্সড হয় না। একটা দুর্বল ব্যাংক একটা সবল ব্যাংকের কাছে কি হয়তো সবল ব্যাংকটাও দুর্বল হয়ে যাবে এক সময়। এইগুলি মাথায় রেখে তারা বাংলাদেশ ব্যাংক পলিসি করতেছে, কিন্তু মার্জার কিন্তু অনেক দেশে আছে, এটা হয়। এই ক্ষেত্রে কি আপনার কি মনে হয় যে ব্যাংককে দুর্বল করার ক্ষেত্রে বা ব্যাংকিং ব্যবস্থার যে এই খারাপ অবস্থার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের দুর্বলতা বা কেন্দ্রীয় ব্যাংকের শিথিলতা আছে বলে মনে করেন? দুর্বলতা শিথিলতা বলবো না, পলিসিগত অবশ্যই পলিসি বাংলাদেশ ব্যাংক ছিল, আছে, পলিসিগুলি তারা ইমপ্লিমেন্ট করতেছে। পলিসি ইমপ্লিমেন্টেশনে পলিসি আছে, বাস পলিসি ইমপ্লিমেন্টেশনে কোথাও কোনো রকমের শর্টফল আছে কিনা ওইটাই দেখা দরকার। এবার আপনার কাছে একটু ভিন্ন প্রসঙ্গ জানতে চাই, যে আপনারা তো এসএমই খাত নিয়ে কাজ করেন। এই এসএমই খাতে প্রতি বছর বাজেটে আসলে খুব বেশি কিছু আমরা দেখি না যে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্য। এবার আপনারা বাজেটে কি প্রত্যাশা করবেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমি কথা বলে যাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের যারা কোনো রকমের লোন নিতে গেলে তাদের বাবার অথবা হাজব্যান্ডের
গ্যারান্টার দিতে হতো। এখন কিন্তু 50 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবে যদি তাদের 2 জন নারী উদ্যোক্তা গ্রান্টার হয়। এই সুযোগটা কিন্তু আমি করে দিয়েছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে কথা বলে। এটা তাদের জন্য একটা বড়। আর যারা এমনি উদ্যোক্তা তাদের জন্য 10 লক্ষ টাকা পর্যন্ত উইদাউট কোলাটেরাল তারা নিতে পারে। তো খুব আশ্চর্যের বিষয় হচ্ছে যে এসএমইগুলি যখন ব্যাংকে যায় তখন তাদেরকে অনেক ডকুমেন্ট দিতে হয় এবং তাদেরকে ঘুরতে 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 তারা কিন্তু পারে না। এই জায়গায় আমাদের ব্যাংকগুলিকে আরেকটু পজিটিভ হতে হবে। এসএমইকে যদি আপনি ডেভেলপ না করেন তাহলে 10 বছর পরে আপনার কোথায় থাকবে? এ বড় হবে কোত্থেকে? নতুন নতুন উদ্যোক্তা আসবে কোত্থেকে? এই জন্য স্টার্ট আপ এবং এসএমই এদেরকে আমাদের ব্যাংকগুলো যারা আছে তাদেরকে একটু পজিটিভলি এগিয়ে আসতে হবে। আরেকটি প্রসঙ্গে আসতে চাই যে আপনি তো চট্টগ্রামের ব্যবসায়ী, চট্টগ্রাম থেকে আপনার ব্যবসা শুরু, আপনি চাকতায় খাতুনগঞ্জে দীর্ঘদিন ব্যবসা করেছেন, কিন্তু সেখানে অনেকগুলো সমস্যা রয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীদের। জলাবদ্ধতা একটি বড় সমস্যা, এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা অনেক কিছু আসলে চট্টগ্রাম থেকে হয়তো পাওয়া যাচ্ছে না, কিন্তু চট্টগ্রামে ব্যবসা বাণিজ্য কিন্তু দীর্ঘদিন ধরে ঐতিহ্য রয়েছে। আপনি চট্টগ্রাম থেকে যেহেতু এফবিসিসিআর মতো একটি সংগঠনের সভাপতি হয়েছেন, সেইখানকার চট্টগ্রামের ব্যবসায়ীদের জন্য আপনি কি করছেন? চিটং ব্যবসায়ীদের জায়গা এবং চিটংয়ে পোর্ট, যে পোর্ট দিয়ে 95% এক্সপোর্ট এবং 85% ইম্পোর্ট হয়। তো চিটং তার ঐতিহ্য নিয়ে আসে। চিটং এখন বঙ্গবন্ধু শিল্পনগর হচ্ছে প্রায় 30,000 একর জায়গার উপর। সেই চিটংয়ে আপনি দেখবেন আর 10 বছর পরে চিটংয়ের চেহারাই পাল্টে যাবে যদি বঙ্গবন্ধু শিল্পনগরটা ইনভেস্টমেন্ট যেভাবে আসতেছে সেইভাবে গ্রো করে। এখানে মূল জায়গাটা হচ্ছে চিটাং শহরের যে জলাবদ্ধতা, মানে প্রধানমন্ত্রী প্রায় 6,000 কোটি টাকা দিয়েছেন, সেটা সিডিআর মাধ্যমে আর্মি সেটা করতেছে, তো সেটার সুফলও এখনও কিন্তু আসে নাই। আমরা চিটং চেম্বার থেকে চাকতায় খাতুনগঞ্জ কেন ফ্লাড এফেক্টেড হয় তার জন্য আমরা একটা রিসার্চ করেছিলাম বাংলাদেশ প্ল্যানিং কমিশন দিয়ে। তো সেটাকে বাস্তবায়ন করা এখন দরকার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চিটংয়ের যে ঢাকা চিটং রোড, এটাকে এক্সপ্রেস লাইন করা। আপনি 6 লাইন হবে 8 লাইন হবে গুড করা, কিন্তু এক্সপ্রেস লাইন হলে সেটা হবে খুবই ইম্পর্টেন্ট। এবং নেক্সট ফিউচার যে সমস্ত রোড হবে সে সমস্ত রোডগুলোতে যাতে 30 টন 40 টনের কার্গো মুভমেন্ট করতে পারে, ট্রাক মুভমেন্ট করতে পারে, সেটা মাথা নিয়ে করা দরকার। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মাহবুবুল আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে যারা দর্শক শ্রোতা, বিজনেস কমিটি সবাইকে আমার পক্ষ থেকে, ফেডারেশন বাংলার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলমের কাছ থেকে আসন্ন বাজেটের নানান চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে। তিনি বলছিলেন ব্যবসার খরচ কমাতে এবং সামনের দিনে ব্যবসাকে এগিয়ে নিতে সরকারের আসলে কী করণীয় সে বিষয়ে তিনি বিভিন্ন পরামর্শ দিচ্ছিলেন। আপনাদের সাথে ছিলাম এতক্ষণ হোসাইন শাহাদাত। এবারে বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠান থেকে।